এখন আমরা পড়ব কোড অফ কন্ডাক্ট। যখনই আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, সো যখন আপনি কোম্পানিতে জয়েন করেছেন, আই এম শিওর ইউ হ্যাড টু সাইন আ কোড অফ কন্ডাক্ট। সো এই কোড অফ কন্ডাক্টগুলো সাইন করার সময় কোড অফ কন্ডাক্টগুলো ভালো করে পড়তে হবে। না পড়ে তো সাইন করা যাবে না। অ্যান্ড অলসো পড়ার পরে এগুলোকে আপনি এগ্রি, সাইন করা মানে হচ্ছে ইউ এগ্রি, অ্যান্ড দেন আপনি এটাকে মেনে চলবেন। সো কোড অফ কন্ডাক্ট বলতে আসলে আমরা কি বুঝি? কোড অফ কন্ডাক্ট বলতে আমরা বুঝি যে a set of values, rules, standards, principles. সো যেইগুলো আমরা আমাদের স্টাফদের কাছ থেকে এক্সপেক্ট করি। সো সেই ভ্যালিউসগুলো, সেই রুলসগুলো, সেই স্ট্যান্ডার্ডগুলো কে বলা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। অ্যান্ড এই কোড অফ কন্ডাক্টটা যখন থাকছে তখন এই কোড অফ কন্ডাক্ট আপনাকে প্রোভাইড করছে একটা ফ্রেমওয়ার্ক, যে এই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে আপনি এথিক্যাল বিহেভিয়ারটা কেমন হবে সেই জিনিসটা আপনি বুঝতে পারেন। অ্যান্ড কোড অফ কন্ডাক্ট অলসো এনশিওর অ্যাডহিয়ারেন্স টু লজ অ্যান্ড রেগুলেশনস। আপনি লজ অ্যান্ড রেগুলেশন তো মেনে চলবেনই, আরও স্ট্রিক্ট কিছু মেনে চলবেন টু এনশিওর আ গুড কর্পোরেট গভর্নেন্স। এখন স্ট্যান্ডার্ড কোড অফ কন্ডাক্ট কী কী হতে পারে? বেসিক কিছু প্রিন্সিপালস আছে স্ট্যান্ডার্ড কোড অফ কন্ডাক্টে। দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে ইউ উইল অ্যাক্ট উইথ অনেস্টি অ্যান্ড অনেস্টলি অ্যাক্ট করবেন, অ্যান্ড হচ্ছে ইম্পার্শিয়ালি অ্যাক্ট করবেন, কোনো পার্শিয়াল ডিসিশন নেবেন না। সো যখন আমরা রেগুলার কোনো কাজ করি, আমাদের কাজ করার মধ্যে ওই অনেস্টিটা থাকবে। আমরা যখন কোনো ডিসিশন নিব তখন কোনো বায়াসনেস থেকে ডিসিশন নিব না, আনবায়াসলি বা ইম্পার্শিয়ালি আমরা ডিসিশনটা নিব। তাতে করে কি হবে? উই উইল ডিভোট আওয়ার ওয়ার্কিং আওয়ার্স টু দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্যাঙ্ক। সো ইউ হ্যাভ আ সেট ওয়ার্কিং আওয়ার। ওই ওয়ার্কিং আওয়ারে আপনি যেহেতু ব্যাংকে কাজ করছেন, তাহলে ব্যাংকের বেস্ট ইন্টারেস্টে কাজ করবেন। আপনার কাজগুলো কিভাবে ব্যাংকে বেনিফিট করে সেই জিনিসগুলো দেখবেন। এবং আপনার অনেক কলিগদের সাথে আপনি কাজ করছেন, কোনো কলিগকে আপনি হয়তো আন্ডারমাইন করবেন না। সো এভরি কলিগকে আপনি রেসপেক্ট দিবেন। সো ইউ উইল ট্রিট অল কলিগস উইথ রেসপেক্ট, এবং কোনো ডিসক্রিমিনেশন বা বায়াসনেস আপনি শো করবেন না। সো এগুলো হচ্ছে খুব বেসিক প্রিন্সিপালস, সো বেসিক স্ট্যান্ডার্ড অফ কোড অফ কন্ডাক্ট। এর পাশাপাশি যদি এমন কিছু থাকে যেমন অ্যাভয়েডেন্স অফ পোটেনশিয়াল কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। সো পোটেনশিয়াল যদি কোনো কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট থাকে সেই কাজটা আপনি করবেন না। যেমন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সো আপনি ডিপোজিট মোবিলাইজ করেন, আপনি লোন এক্সটেন্ড করেন। এখন আপনি আরেকটা কোম্পানিতে হয়তো ছোট একটা কোম্পানি তৈরি করলেন, বা আপনি মালিক হয়ে গেলেন। হতে পারে হয়তো একটা ইন্স্যুরেন্স কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অথবা ধরেন ব্রোকারেজ ইনস্টিটিউশন, তারাও তো সেভিংস পুল নিয়েই কাজ করছে। এখন আপনি আরেকটা কোম্পানির মালিক হইলেন, সেই কোম্পানির যে নিয়ে কাজ করে আর আপনি যে কোম্পানিতে চাকরি করেন সে যেটা নিয়ে কাজ করে, দুইটা একটা আরেকটার সাথে কম্পিট করছে, তখন তো এখানে আপনার কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট কাজ করবে। সেই ধরনের কনফ্লিক্টস অফ ইন্টারেস্টটাকে অ্যাভয়েড করতে হবে। এবং অফেন দেখা যায় যে কোম্পানির রুলস বা কোড অফ কন্ডাক্টে এই জিনিসগুলো থাকে যে এই কাজগুলো আপনি করতে পারবেন না। এছাড়া কিছু এক্সটার্নাল অ্যাক্টিভিটি রিলেটেড কিছু কোড অফ কন্ডাক্ট থাকে, অ্যান্ড অলসো কন্ট্যাক্টস উইথ দ্য মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস। সো আপনি যদি মিডিয়াতে অ্যাপিয়ার করেন, কে মিডিয়াতে অ্যাপিয়ার করতে পারবে সেটা রিলেটেড রুলস থাকে। মিডিয়াতে অ্যাপিয়ার করলে আপনার কথাবার্তা কেমন হবে, কী ধরনের কথা বলবেন, কিভাবে অ্যাক্ট করবেন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে অনেক সময় একটা এমপ্লয়ি এমন কোনো কথাবার্তা বললো যেটা হয়তো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হলো। সো সেটা যাতে না হয় সেই কারণে মিডিয়া বা পাবলিকেশনস আপনি কীভাবে কথা বলছেন সেই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। সো এগুলো আসলে পার্ট অফ স্ট্যান্ডার্ড কোড অফ কন্ডাক্ট। আমরা এই পর্যায়ে বোর্ড নিয়ে কিছু কথা বলবো। সো উই উইল বি টকিং অ্যাবাউট রেসপন্সিবিলিটি অফ বোর্ড। সো ফার্স্ট আমাদের চলে আসবে হোয়াট আর দ্য মেইন ফাংশনস অফ বোর্ড অফ ডাইরেক্টরস। সো বোর্ড অফ ডাইরেক্টরস তো আসলে মিশন ক্রিটিক্যাল বড় জিনিসগুলো দেখে। সো দে সেট দ্য ভিশন অফ দ্য কোম্পানি। তারা তো একটা কোম্পানির ভিশন কী হবে, সো সেইটা সেট করছে বোর্ড। এবং কোম্পানির ব্রড লেভেলের যে স্ট্র্যাটেজিগুলো হবে সেইগুলোও কিন্তু বোর্ড সেট করছে। সো স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন ইজ ওয়ান অফ দ্য মেইন ফাংশনস অফ বোর্ড। অ্যান্ড বোর্ড শুড হ্যাভ ওভারসাইট অ্যান্ড গাইডেন্স অন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সো একটা ব্যাংকের বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন হবে, রিস্ক ম্যানেজমেন্ট কেমন হবে, এটার জন্য ওভারসাইট রেসপন্সিবিলিটিস থাকে। বোর্ড ওভারসি করে, সেগুলোকে গাইডেন্স দেয়।
এবং এই কারণে অনেক সময় দেখা যায় যে বোর্ডে বিভিন্ন কমিটি থাকে, তার মধ্যে অডিটে একটা কমিটি থাকতে পারে, রিস্ক ম্যানেজমেন্টের কমিটি থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের সাব কমিটি থাকে বোর্ডে যারা বিভিন্ন ধরনের ফাংশনকে ওভারসি করে। অ্যান্ড বোর্ডের একটা বড় দায়িত্ব হচ্ছে টু হায়ার সিনিয়র ম্যানেজমেন্ট। সো দ্য বোর্ড উইল অ্যাপয়েন্ট এক্সিকিউটিভ লিডারশিপ, যে আমার টপ ম্যানেজমেন্ট কারা হবে, হু উইল বি দ্য এমডি অ্যান্ড সিইও, হু উইল বি দ্য ডিএমডি, হু উইল বি আদার ডিএমডিস বিভিন্ন সেগমেন্টে, সো হু উইল বি দ্য সিএফও অ্যান্ড অল দিস থিং। সো দে উইল হায়ার দ্য এক্সিকিউটিভ লিডারশিপ, যারা আবার পরবর্তীতে হায়ার করছে তাদের নিচের লোকজনদেরকে এবং তাদেরকে সুপারভাইজ করছে। এবং ধরেন কোনো একটা সিনিয়র মেম্বার অথবা সিইও অথবা ডিএমডি তারা যদি হঠাৎ করে চলে যায় তখন তো কোম্পানি এফেক্টেড হতে পারে। সো চলে গেলে কোম্পানিটা কীভাবে চলবে সেটা রিলেটেড সাকসেশন প্ল্যানিংগুলো করাটাও কিন্তু বোর্ডের দায়িত্বগুলোর মধ্যে অন্যতম। অ্যান্ড বোর্ড শুড অলসো এনশিওর যে লিগাল অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স আমরা মেনে চলছি। সো এখানে বোর্ড এমন কোনো কিছু আপনাকে ডাইরেক্ট করবে না যেটা লিগাল অথবা রেগুলেটরি কমপ্লায়েন্সকে ব্যাহত করে। অ্যান্ড বোর্ড আসলে সার্ভ করে অ্যাজ এ মিডল অফ লাইক, যদি শেয়ার হোল্ডার দেখেন একদিকে আর একদিকে হচ্ছে কোম্পানি আছে, সো বোর্ড অফ ডাইরেক্টর এনশিওর করছে যে শেয়ার হোল্ডার এবং আদার স্টেক হোল্ডারদের যে স্বার্থ সেটা যাতে রক্ষা করা হয়। সো ধরেন দিস ইজ দ্য কোম্পানি, সো এই কোম্পানিটা রান করছে ম্যানেজমেন্টের দ্বারা। সো ম্যানেজমেন্ট রান করছে কেন? কারণ এখানে শেয়ার হোল্ডাররা আছে। সো শেয়ার হোল্ডারদের যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি সেইগুলো শেয়ার হোল্ডারদের রাইটসগুলো যেন ঠিকমতো পায়, এই কারণেই কোম্পানি কাজ করছে। এখন কোম্পানির মধ্যে কোম্পানি ম্যানেজমেন্টের মধ্যে অনেক সময় এজেন্সি কনফ্লিক্ট থাকে, লাইক দে মাইট নট ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার্স, রাদার দে মাইট ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দেমসেলস। এই জিনিসটাকে এনশিওর করার জন্য দেয়ার ইজ বোর্ড অফ ডিরেক্টরস হু উইল হায়ার দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড তারা যদি প্রপারলি কাজ না করে দে ক্যান ফায়ার দেম, দে set up the rules and regulations under which management will be responsible, accountability থাকবে, সো দ্যাট এই বোর্ড অফ ডিরেক্টর এনশিওর করছে শেয়ার হোল্ডারদের স্বার্থ যাতে রক্ষা হয়। তার মানে এই বোর্ড অফ ডিরেক্টর তো আসলে রিপ্রেজেন্ট করছে শেয়ার হোল্ডারদেরকে, নট রিপ্রেজেন্টিং দ্য ম্যানেজমেন্ট। সো শেয়ার হোল্ডারদের স্বার্থ যাতে রক্ষা হয় সেই জন্য বোর্ড অফ ডিরেক্টর এনশিওর করবে সব কিছুকে। তাহলে বোর্ডের যে রেসপন্সিবিলিটির কথা আমরা বলছিলাম, সো আমরা বাজেল অনুযায়ী একটা বোর্ডের আসলে কি কি করা উচিত সেই জিনিসগুলো দেখব। সো ফার্স্ট আমরা দেখব যে আন্ডার বাজেল একটা বোর্ড শুড অ্যাক্টিভলি এনগেজ ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ব্যাংক। সো বোর্ডকে এনগেজ হইতে হবে অ্যান্ড অ্যাক্টিভলি এনগেজ হইতে হবে। সো একটা বোর্ড মেম্বার যখন বোর্ড মিটিংয়ে আসছে, সো বোর্ড মিটিংয়ের যে এজেন্ডাগুলো সেগুলো তারা আগে থেকেই দেখবে, সেগুলো নিয়ে তারা চিন্তা করবে, প্রপার ডিসিশন নেওয়ার প্রপার ডিসিশন তারা নেওয়ার চেষ্টা করবে। গেলাম বোর্ডে গেলাম, কিছু কথা বললাম, কোনো কিছু দেখলাম না অথবা পার্টিসিপেট করলাম না, তাহলে তো অ্যাজ এ বোর্ড মেম্বার আমার যে রেসপন্সিবিলিটিটা সেটা আমি পালন করলাম না। সো দে নিড টু অ্যাক্টিভলি এনগেজ ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ব্যাংক। সেকেন্ড হচ্ছে তাদের কাজ হচ্ছে অ্যাপ্রুভ করা অ্যান্ড ইমপ্লিমেন্ট করা যে বিজনেসের যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যে ক্ষেত্রে বোর্ড পারমিশন দরকার। সো বোর্ডের কাজ হচ্ছে সেগুলোকে রিভিউ করে সেগুলোকে অ্যাপ্রুভাল দেয়া অথবা অ্যাপ্রুভাল না দেয়া, ভালো কোম্পানি ভালোর জন্য হলে অ্যাপ্রুভাল দিবে, খারাপ হলে অ্যাপ্রুভাল দিবে না। এবং এই অ্যাপ্রুভাল যে দিল সেগুলোকে তো আবার ইমপ্লিমেন্ট করতে হবে। সো সেই ইমপ্লিমেন্টটা কোন অবজেক্টিভ অনুযায়ী হবে, ইমপ্লিমেন্টটা আসলে করবে ম্যানেজমেন্ট, কিন্তু বোর্ড এখানে অ্যাক্টিভলি ইনভলভ হবে। অ্যান্ড দে উইল এনশিওর যে কোম্পানিতে একটা কালচার কীভাবে সেট হবে, কোন মানে কী ধরনের কালচার সেট হবে, কী ধরনের ভ্যালিউজ সেট হবে, সেগুলোকে তারা এনশিওর করবে। অ্যান্ড কালচার তো আসলে অনেক ব্রড একটা ব্যাপার। এটা একদম একটা কোম্পানিতে যখন আপনি কাজ করেন তখন ওই কোম্পানির কালচারটা কাজ করতে করতে বোঝা যায় যে দিস ইজ দ্য কালচার অফ দ্য কোম্পানি। যখন আপনি ওই কোম্পানিটা ছেড়ে আরেকটা কোম্পানিতে যান তখন আপনি খেয়াল করে দেখবেন যে নতুন কোম্পানিটার কালচার অ্যান্ড পুরনো কোম্পানির কালচারে কিছু ডিফারেন্সেস আছে। অ্যান্ড এটা আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝতে পারবেন যে হোয়াট আর দ্য কালচারাল ডিফারেন্স। সেটা একদম খুব ভালোভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কিন্তু এক একটা কোম্পানির কালচারস এক এক রকম থাকে, এক একটা কোম্পানির ভ্যালিউস এক এক রকম থাকে। সো সেই জিনিসগুলো তারা এনশিওর করে আর কি। অ্যান্ড সো কালচারটাকে সেট করা, কালচারটাকে প্রোটেক্ট করা একটা আনাদার রেসপন্সিবিলিটি অফ দ্য board. And the board should oversee implementation of the bank's governance framework. So ব্যাংকের যে গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা আছে এটা প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেই জিনিসটাকে তারা ওভারসি করবে। দে উইল স্ট্যাবলিশ ব্যাংকের রিস্ক অ্যাপিটাইট। প্রত্যেকটা ব্যাংকের রিস্ক অ্যাপিটাইট একরকম না,
কোনো ব্যাংক অনেক বেশি রিস্ক নিচ্ছে, কোনো ব্যাংক অনেক কম রিস্ক নিচ্ছে। সো তাদের রিস্ক অ্যাপিটাইটটা কতটুকু, তাদের রিস্ক টলারেন্সটা কতটুকু, কতটুকু রিস্ক পর্যন্ত তারা নিবে, সেই জিনিসটাকে সেট করাও কিন্তু বোর্ডের একটা কাজ। অ্যান্ড বোর্ডের অ্যানাদার রেসপন্সিবিলিটি হচ্ছে রিস্ক বেসড যে ক্যাপিটাল এডিকুয়েসি যে গাইডলাইন আছে সেন্ট্রাল ব্যাংকের থেকে, সেই গাইডলাইনগুলোকে ইমপ্লিমেন্ট করা। বোর্ডের অ্যানাদার কাজ হচ্ছে অ্যাপ্রুভ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আপনারা খেয়াল করে দেখবেন সামনে আমাদের ব্যাংকের বোর্ড আছে, যে বোর্ডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাপ্রুভাল রিলেটেড বোর্ড। সো সেই বোর্ডে এবং এখন দিস ইজ দ্য এপ্রিল মাসের শেষের দিকে, এই সময় মোস্ট অফ দ্য ব্যাংকেরই কিছু ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গেছে, অনেক ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভাল পেন্ডিং। সো ওইটার জন্য একটা বোর্ড হয় এবং ওই বোর্ডে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যাপ্রুভ করা হয়। সো এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যদি কোনো মিসম্যানেজমেন্ট থেকে থাকে, ম্যানিপুলেশন থেকে থাকে, তাহলে তো তারা অ্যাপ্রুভাল করবে না। সো বোর্ডের অ্যানাদার রেসপন্সিবিলিটি হচ্ছে টু অ্যাপ্রুভ দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং সেক্ষেত্রে তাদের রেসপন্সিবিলিটি নিতে হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা ম্যানিপুলেশন হয় বা অ্যাকাউন্টিং মিসম্যানেজমেন্ট হয়, বোর্ড ক্যান বি হেল্ড রেসপন্সিবল ইফ দে অ্যাপ্রুভ, হুইচ যেটাকে হয়তো অ্যাপ্রুভ করা উচিত ছিল না। ওভারসি দ্য পারফরমেন্স অফ সিইও, তারা সিইওর পারফরমেন্সকে ওভারসি করবে, এবং সিইও ছাড়াও আদার যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদের পারফরমেন্সকে বোর্ড ওভারসি করবে। বোর্ডের অ্যানাদার কাজ হচ্ছে কম্পেনসেশনটাকে ঠিক করা। সো সিনিয়র ম্যানেজমেন্ট এবং সিইও তাদের কম্পেনসেশন কী হবে এবং আদার এমপ্লয়ীদের কম্পেনসেশন কোন ফ্রেমওয়ার্কের আন্ডারে হবে, সেই জিনিসটাকে বোর্ড ডিসাইড করে এবং ওভারসি করে। ব্যাংকের এবং বাজেলের আন্ডারে এই জিনিসটা তাদের ব্যাংক শুড ডু ইট, অ্যান্ড ব্যাংক শুড অলসো ওভারসি দ্য পলিসিস অ্যান্ড প্রসিজার্স। সো ব্যাংকের যে পলিসিসগুলো সেট করা হয়েছে, ব্যাংকের যে প্রসিজারগুলো সেট করা হয়েছে, সেই জিনিসগুলোকে ওভারসি করাও বোর্ডের কাজ অ্যাকর্ডিং টু বাজেল কমিটি। অ্যাকর্ডিং টু বাজেল কমিটি, বোর্ড শুড মনিটর সিনিয়র ম্যানেজমেন্টের কাজকর্মকে মনিটর করা, তাদের স্ট্র্যাটেজিগুলোকে দেখা এবং ব্রড স্ট্র্যাটেজিগুলোতে হেল্প করা এবং পলিসি ইমপ্লিমেন্টেশন করা। সো এগুলো রিলেটেড কাজ যখন সিনিয়র ম্যানেজমেন্ট করে, সেগুলোকে মনিটর করাও বোর্ডের কাজ। And to do that, board should meet regularly with senior management. So board need to meet senior management. মাঝে মাঝে আপনি দেখবেন যে কোম্পানির বোর্ড মেম্বাররা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে বসে ব্যবসায়িক অবস্থা কেমন চলছে, কোন রিস্ক ফ্যাক্টরগুলো কী নতুন কী করা যায়, এগুলো নিয়ে তারা রেগুলার মিট করে এবং সেগুলো রিলেটেড ডিসিশন নেয়। The board should also critically review report provided by senior management. সিনিয়র ম্যানেজমেন্ট অনেক রকম রিপোর্টস বোর্ডকে দেয়। সো বোর্ডে তারা সাবমিট করে বিভিন্ন ধরনের রিপোর্ট। সো সেই রিপোর্টগুলোকে ইভ্যালুয়েট করা, ক্রিটিক্যালি রিভিউ করা এবং প্রপার ফিডব্যাক দেওয়াটাও বোর্ডের কাজ। অ্যান্ড দ্য বোর্ড শুড সেট অ্যাপ্রোপ্রিয়েট রেমিউনারেশন স্ট্র্যাটেজি। কোম্পানির প্রপার রেমিউনারেশন স্ট্র্যাটেজিটা কেমন হবে সেইটাও বোর্ড সেট করে। অ্যান্ড বোর্ড শুড অ্যাসেস দ্য এডিকুয়েসি অ্যান্ড এক্সপার্টিস অফ দ্য ম্যানেজমেন্ট যে ব্যবসাটা করছে, যে ব্যাংকটা রান করা হচ্ছে, সেটা রিলেটেড ম্যানেজমেন্টের দক্ষতা আছে কিনা, ম্যানেজমেন্টের প্রপার এক্সপার্টিস আছে কিনা, সেই জিনিসটাকে অ্যাসেস করা। সো দে অ্যাসেস দ্য adequacy of expertise of senior management. And finally, according to Basel Committee, board should be actively engaged in succession plans of CEO and senior managers. So CEO এবং সিনিয়র ম্যানেজার্স তাদের মধ্যে কোনো কি পার্সন যদি চলে যায়, কোম্পানি যাতে অনেক ক্ষতিগ্রস্ত না হয়, সো কোম্পানি যাতে লিডারশিপ ছাড়া না হয়ে যায়, সেই কারণে বোর্ডকে সবসময় চিন্তা করতে হয়, ঠিক আছে আমার কারেন্ট সিইও এরকম আছে, সো সে যদি চলে যায় বা তার বয়স যদি শেষ হয়ে যায়, হু উইল রান দ্য কোম্পানি নেক্সট। সো সেইটা রিলেটেড একটা প্ল্যান বোর্ডে সবসময় থাকতে হয়। অ্যান্ড অ্যাজ পার বাজেল কমিটি, বোর্ড শুড হ্যাভ দ্যাট প্ল্যান, দে শুড বি অ্যাক্টিভলি ইনভলভড। সো এতক্ষণ আমরা অ্যাজ পার বাজেল কমিটি বোর্ডের অ্যাক্টিভিটিস কী হওয়া উচিত সেগুলো সম্পর্কে আমরা জানলাম। সো এখন অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক, দ্য বোর্ড শুড হ্যাভ আ ওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সো আলটিমেটলি একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টকে এস্টাবলিশ করা দরকার। কোম্পানিতে ক্রেডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস থাকা দরকার। কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট
প্রপার হওয়া দরকার, প্রপার হিউম্যান রিসোর্সেস থাকবে, সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টসের পিছনে কাজ করা দরকার, প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হবে। দ্য বোর্ড উইল অ্যাপয়েন্ট দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, হায়ার করবে এবং তার পলিসিসগুলো সেট করবে, তার রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিগুলো সেট করবে। আদার রেসপন্সিবিলিটিস অফ দ্য আরও কিছু আদার রেসপন্সিবিলিটিস থাকে, এবং বোর্ডের মিটিং হবে রেগুলার বেসিসে, এবং কত ফ্রিকুয়েন্টলি মিটিং হবে সেই জিনিসগুলো সম্পর্কেও গাইডলাইন বাংলাদেশ ব্যাংকের দেওয়া আছে। সেখানে আমরা রেসপন্সিবিলিটিস অফ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড, আমরা চেয়ারম্যানের যে রেসপন্সিবিলিটি সেই জিনিসগুলো ফার্স্টে দেখব। সো চেয়ারম্যান কী কী করবে, টু ডু কী কী করতে হবে, অ্যান্ড নট টু ডু কী কী করবে না। সো কী কী করবে না তার ফার্স্ট একটা দেখি, যে ফার্স্ট হচ্ছে পার্সোনালি পজেস দ্য জুরিসডিকশন টু অ্যাপ্লাই পলিসি মেকিং। সো পলিসি মেকিং একদম পার্সোনালি সে সব কিছু নিয়ে ফেলবে, অন্য কেউ কোনো ইনপুট দিবে না বা তাদের ইনপুটকে তোয়াক্কা করা হবে না, এইটা চেয়ারম্যান করতে পারবে না। ইফ চেয়ারম্যান এটা করে তাহলে তো আসলে বোর্ডের দরকারই নেই, কারণ চেয়ারম্যান একাই সব ডিসিশন নিচ্ছে এবং অন্য মেম্বারদের হয়তো কোনো ইনপুটগুলোকে প্রাধান্য দিচ্ছে না, সেটা করা যাবে না। অ্যান্ড দ্য চেয়ারম্যান শুড নট ইনফ্লুয়েন্স দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রুটিন অ্যাফেয়ার্স অফ দ্য ব্যাংক। ব্যাংকের যে ডে টু ডে রুটিন অ্যাফেয়ার্সগুলো আছে, ডে টু ডে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ারগুলো আছে, সেইগুলোতে হস্তক্ষেপ করবে না। সো দ্যাট ইজ নট টু ডু। টু ডু কী কী করবে, কন্ডাক্ট অন সাইট ইন্সপেকশন অফ এনি ব্যাংক ব্রাঞ্চ। সো চেয়ারম্যান চাইলে যে কোনো সময় হঠাৎ করে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চকে ইন্সপেক্ট করতে পারে, ইন্সপেক্ট করে সে দেখতে পারে যে কাজকর্ম ঠিকমতো চলছে কি না, কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কি না, বা তাদের যে স্ট্র্যাটেজিগুলো বা ভ্যালুসগুলো নেওয়া আছে সেটা অনুযায়ী চলছে কি না, সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কল ফর ইনফরমেশন রিলেটিং টু ব্যাংকস অপারেশন। ব্যাংকের অপারেশনের জন্য চেয়ারম্যান টাইম টু টাইম বিভিন্ন ধরনের রিপোর্ট চাইতে পারে, নাম্বারস চাইতে পারে, ইনফরমেশন চাইতে পারে। তখন সিনিয়র ম্যানেজমেন্টের কাজ হচ্ছে চেয়ারম্যানকে, চেয়ারম্যান ওয়ার্কস অন বিহাফ অফ দ্য বোর্ড, সো চেয়ারম্যানকে সেই ইনফরমেশনগুলো সাপ্লাই দিবে। এমন কোনো ঘটনা যদি ঘটে যেখানে চেয়ারম্যান হয়তো মনে করছে যে এখানে ইনভেস্টিগেট করা দরকার, তাহলে আস্ক ফর ইনভেস্টিগেশন অফ এনি অ্যাফেয়ার্স। কোনো একটা সার্টেন অ্যাফেয়ার নিয়ে তার হয়তো চিন্তাভাবনা হয়েছে যে এটা ঠিকমতো হচ্ছে না এবং এখানে হয়তো অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হচ্ছে, সো দ্য চেয়ারম্যান মাইট আস্ক ফর ইনভেস্টিগেশন অফ দি এনি অ্যাফেয়ার। The chairman can also complain against CEO. So complaint against CEO shall have to be apprised to বিবি থ্রু দ্য বোর্ড। অনেক সময় দেখা যায় যে সিওর এগেনস্টে যদি কোনো কমপ্লেইন আসে, কমপ্লেইনটা আসতে পারে ধরেন রেগুলেটরি বডি থেকে, কমপ্লেইন আসতে পারে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের, কারণ এরকম হতে পারে লাইক এমন কোনো ইলিগাল কাজ করেছে, সো দুদক থেকে একটা কমপ্লেইন আসলো, সো সেটা হতে পারে বাংলাদেশ ব্যাংক থেকে কমপ্লেইন আসতে পারে, কোনো মেজর স্টেক হোল্ডার থেকে কমপ্লেইন আসতে পারে। সেরকম যদি কোনো কমপ্লেইন আসে সেগুলোকে অ্যাপ্রাইজ করা, অ্যাপ্রাইজাল করার পর যদি এমন কিছু হয় যেটা হয়তো বাংলাদেশ ব্যাংকের থ্রুতে হবে, সেই জিনিসগুলো বাংলাদেশ ব্যাংকের থ্রুতে করা, বা বাংলাদেশ ব্যাংক থেকে যদি কোনো কমপ্লেন আসে সেগুলোকে অ্যাপ্রেজাল করা, এটাও চেয়ারম্যানের টু ডু কাজের মধ্যে পড়ে যায়। একটা গুড কর্পোরেট গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বোর্ড মেম্বার ইন্ডিপেন্ডেন্স। সো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স অফ দ্য বোর্ড সম্পর্কে কী কথা বলা হয়েছে, ফার্স্ট হচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার আসলে কাকে বলছি, হু ইজ অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। সো এখানে বলা হচ্ছে নট অ্যাফিলিয়েটেড উইথ দ্য ব্যাংকস ম্যানেজমেন্ট, ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে অথবা লার্জ কোনো শেয়ার হোল্ডারদের সাথে তার কোনো অ্যাফিলিয়েশন নাই। তার তো শেয়ার হোল্ডিং নাই, সে তো এমপ্লয়িও না, সে ব্যাংকের টপ ম্যানেজমেন্টের এমন কোনো কারো কিছুর সাথে রিলেটেডও না, এবং লার্জ শেয়ার হোল্ডারের সাথে তার এমন কোনো অ্যাফিলিয়েশন থাকা যাবে না আর কি। দিস ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার, তাহলে তাদেরকে পিক করা হয় যেহেতু তারা কোম্পানির সাথে রিলেটেড না, দে আর নট শেয়ার হোল্ডার, তাহলে তাদেরকে বোর্ডে আনা হচ্ছে বেসড অন হোয়াট, দে মাইট হ্যাভ এক্সপার্টিস, যে এক্সপার্টিস হয়তো কারেন্ট বোর্ডের নাই, সেই এক্সপার্টিসের জন্য তাদেরকে নেওয়া হচ্ছে। ধরেন আপনি বোর্ডে হয়তো এমন একজন লয়ার বা ব্যারিস্টারকে নিয়ে আসলেন যার হয়তো লিগাল এক্সপার্টিস আছে, ওইটা হয়তো কারেন্ট বোর্ডে নাই, সেরকম কাউকে হয়তো আপনি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার হিসেবে নিয়ে আসলেন। অথবা তার এমন ধরনের পার্সপেক্টিভ আছে বা এক্সপেরিয়েন্স আছে বা এক্সপার্টিস আছে যেটা বোর্ডে ডাইভার্সিটিকে এনশিওর করে। সো কারেন্ট বোর্ডের মধ্যে হয়তো অনেকেই আছে হয়তো সিমিলার কাইন্ড অফ, সো ডাইভার্সিটিকে এনশিওর করার জন্য হাই কোয়ালিটি ডাইভার্স এক্সপেরিয়েন্স সম্পন্ন
ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার রাখতে হয়, এবং কতটুকু রাখতে হয় সেটাও গুড কর্পোরেট গভর্নেন্সের গাইডেন্স আছে, সেই গাইডেন্সে বলা আছে। যেমন বিসেকের একটা কর্পোরেট গভর্নেন্স রুলস অনুযায়ী 20% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কথা বলা আছে। ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার্স সার্ভ অ্যাজ এ চেক অ্যান্ড ব্যালেন্স। তো তারা যেহেতু কোম্পানিকে ওন করে না, কন্ট্রোল করে না, সো দে মাইট সার্ভ অ্যাজ এ চেক অ্যান্ড ব্যালেন্স, দে মাইট হ্যাভ অ্যান এক্সটার্নাল ভিউ পয়েন্ট অফ থেকে তারা আসতে পারে। সো দেয়ার মাইট বি সাম পোটেনশিয়াল কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। সো সেই পোটেনশিয়াল কনফ্লিক্টস অফ ইন্টারেস্টগুলো প্রপারলি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা তে এনশিওর করে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার্স। এবং ওই যে বলছিলাম যে 20% বা 1/5 অফ দি টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। সো যদি একটা বোর্ডে 10 জন ব্যক্তি থাকে তাহলে অ্যাটলিস্ট 2 জন, মানে 20% মানে 2 জন। সো 2 জন বোর্ড মেম্বার, সেক্ষেত্রে 10 জনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, 20 জন হলে 4 জন হইতে হবে। সো 1/5 অফ দি টোটাল নাম্বার অফ ডিরেক্টরসের মধ্যে 1/5 হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। বোর্ডে বিভিন্ন ধরনের কমিটি থাকবে, আমাদের ব্যাংকেও বোর্ডে এই কমিটিগুলো আছে। সো একটা কমিটি হচ্ছে অডিট কমিটি। সো অডিট কমিটির কাজ হচ্ছে দে লুক অ্যাট দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইন্টারনাল কন্ট্রোল, কমপ্লায়েন্স, এই রিলেটেড সব কিছু অডিট কমিটির কাজ। সো যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হচ্ছে বা ইন্টারনাল কন্ট্রোল রিলেটেড কোনো অ্যাক্টিভিটি বা ডিসিশন নেওয়া হচ্ছে, সো একটু মিশন ক্রিটিক্যাল বা বড় লেভেলের যে ডিসিশনগুলো, সেগুলো আলটিমেটলি অডিট কমিটিতে চলে যায়। উইদিন দ্য ম্যানেজমেন্টেও কিন্তু ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল কমপ্লায়েন্স অ্যান্ড কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট থাকে, আইসিসি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়। সো সেই ডিপার্টমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি অডিট কমিটিকে রিপোর্ট করে। There should be a risk committee, so which committee will identify and manage the risk of the bank. So ultimately ব্যাংকের ম্যানেজমেন্টের মধ্যে সিআরও থাকে, চিফ রিস্ক অফিসার। সো তার একটা ডিপার্টমেন্ট যেখানে তারা রিস্ক নিয়ে কাজ করে, সেটা তো ম্যানেজমেন্ট লেভেলে করে। অ্যান্ড দ্যাট কমিটি অলসো রিপোর্ট টু দ্য রিস্ক কমিটি। সো উইদিন দ্য বোর্ড একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকে, যেই কমিটিটা আসলে ব্যাংকের ওভারঅল রিস্কগুলো নিয়ে কাজ করে থাকে বা আলোচনা করে থাকে এবং ডিসিশন নিয়ে থাকে। নমিনেটিং অ্যান্ড গভর্নেন্স কমিটি। সো পোটেনশিয়াল বোর্ড মেম্বার কে হইতে পারে যদি আপনার নতুন বোর্ড মেম্বারের দরকার পড়ে। সো হু উইল বি দ্য পোটেনশিয়াল বোর্ড মেম্বার, সেটা রিলেটেড একটা নমিনেটিং কমিটি থাকে, যেই কমিটি হয়তো নমিনেশন দিবে বা বলবে যে আচ্ছা একে ইনক্লুড করা যেতে পারে বা ওকে ইনক্লুড করা যেতে পারে, তারপর তো সেটার বেসিসে ভোটিং হবে। সো এরকম একটা নমিনেটিং অ্যান্ড গভর্নেন্স কমিটি থেকে থাকে। উইদিন দ্য বোর্ড দেয়ার ইজ অ্যানাদার কমিটি থাকে, কম্পেনসেশন কমিটি, যারা এক্সিকিউটিভদের কম্পেনসেশন এবং বেনিফিটস কেমন হবে সেইটা নিয়ে কাজ করে। কারণ আপনি যদি ম্যানেজমেন্টকে প্রপার কম্পেনসেশন না দেন, সো দে মাইট নট বি ইনসেন্টিভাইজ টু ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। সো তাকে মার্কেট থেকে তো আসলে অনেক বেশিও অনেক সময় দেওয়া যাবে না, আবার অনেক কমও দেওয়া যাবে না। একটা কম্পিটিটিভ স্যালারি অ্যান্ড আদার প্যাকেজেস, বেনিফিটস দিতে হবে যাতে তারা আকৃষ্ট হয় এবং ইনসেন্টিভ কাজ করে, অ্যান্ড অলসো অ্যাকাউন্টেবিলিটি থাকে ফর ডে টু ডে তারা যে অ্যাক্টিভিটি করছে বা ম্যানেজমেন্ট ডিসিশনগুলো নিচ্ছে, স্ট্র্যাটেজি করছে, সেক্ষেত্রে তাদের ইনসেন্টিভটা যাতে থাকে এবং প্রপার রেমুনারেশন যাতে তারা পায়, ফেয়ার রেমুনারেশন যাতে হয়, এই রিলেটেড একটা কম্পেনসেশন কমিটি থাকে। অ্যানাদার কমিটি বোর্ডে থাকে, সেটা হচ্ছে টেকনোলজি রিলেটেড কমিটি। সো টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, নাওএডেজ দেখবেন সাইবার ক্রাইম অনেক বাড়ছে বিকজ অফ ডিজিটালাইজেশনের কারণে। সো টেকনোলজি যখন আপনি ইউজ করছেন, অনেক ডিজিটাল সার্ভিসেস আপনি নিচ্ছেন, তখন এর সাথে সাথে এর রিলেটেড যে রিস্কগুলো অ্যারাইজ করতে পারে সেটা নিয়েও চিন্তা করতে হবে, এবং ডিজিটাল সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে একটা কমিটি থাকে, যেটাকে বলা হচ্ছে টেকনোলজি কমিটি।